স্বাগত দীপ্তর সন্ধ্যার সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। জ্বালানি তেল পেতে নির্ঘুম রাত কাটাচ্ছেন চালকরা। রাজধানী সহ দেশের অনেক ফিলিং স্টেশন বন্ধ। যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে। লেবাননের বিভিন্ন এলাকায় হামলা অব্যাহত। এবারে বিস্তারিত। দেশে টানা 1.5 মাসেরও বেশি সময় ধরে জ্বালানি সংকট। পেট্রোল, অকটেন আর ডিজেলের সরবরাহ কমে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহন খাতের সংশ্লিষ্টরা। রাজধানী সহ বিভিন্ন জেলায় তেলের পাম্পে দেখা যাচ্ছে কয়েক কিলোমিটারের দীর্ঘ লাইন। এতে বাড়ছে ভোগান্তি, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। বৃহস্পতিবার রাত 8টার দিকে জ্বালানি তেলের জন্য লাইনে দাঁড়ান রুবেল হোসেন, কিন্তু রাত গড়িয়ে শুক্রবার সকাল 10টা। তবুও তেলের দেখা পাননি তিনি। নির্ঘুম রাত কাটিয়ে অপেক্ষায় রয়েছেন মোটরসাইকেলের জ্বালানির জন্য। রাইড শেয়ার করি, তো রাইড শেয়ার করে আপনার ধরেন আপনার 14-15 ঘন্টা যদি আমরা পাম্পে দিয়ে দিই, সময়টা দিয়ে দিই, তো আমরা ধরেন আপনার রাইড শেয়ারটা কখন করব? আমরা নিরীহ মানুষ, আমরা এটা করি, আমরা খাই। রুবেলের মতো এমন অনেকে তেলের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেন। কখন মিলবে কাঙ্ক্ষিত জ্বালানি জানা নেই কারো। 12-14 ঘন্টার মতো হচ্ছে। দীর্ঘ সময় ধরে এইভাবেই লাইনে দাঁড়িয়ে আসতে আসছি। রাত 8টার সময় এসে দাঁড়াইছি। 1200 টাকা আনছিলাম তেলের জন্য, অর্ধেক টাকা রাস্তায় খেয়ে ফেলাইছি। এইটা খাইতে খাইতে খিদা লাগছে, কি করবো? আজকে আমার ছুটির দিন ছিল, আমি রেস্ট নেওয়ার কথা, কিন্তু আমি অলরেডি দেখতেছেন 13টা ঘন্টা আমি রাস্তায় পড়ে আছি। প্রতিটা পাম্পে যদি তেল থাকে তাহলে এক পাম্পের পরে এতটা চাপ থাকে না। তো প্রতিটা পাম্পে তেল দিলে আমাদেরও দুর্ভোগটা কমে। এই কষ্ট দেখার মতন কেউ আছে? এমন পরিস্থিতি রাজধানীর প্রায় প্রতিটি তেলের পাম্পে। লম্বা সময় অপেক্ষার পর যারা তেল পাচ্ছেন তাদের মুখে ফুটছে হাসি। রাইতে 4টা বাজে আসা সিরিয়াল দিলাম, এই মাত্র তেল নিলাম। কি আর বলবো, ঘুম কি জিনিস চোখে নাই। তেল খুবই কষ্ট হইতাছে এখন তেল নিতে। তেল পাওয়ার পরে তো ভালোই লাগতেছে। পাইছি হলো 5:30টায় দাঁড়াইছি, এখন বাজে কটা? আপনার 11:30। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন আগের তুলনায় তেলের সরবরাহ কিছুটা কম, তবে তাতেও এমন পরিস্থিতি তৈরি হওয়াটা অস্বাভাবিক। প্রতিদিন তেল দিচ্ছি, এই তেল কোথায় যাইতেছে আমরা আর এটা খুঁজে পাচ্ছি না। এখন এমনও গাড়ি আসতেছে, অনেক অনুরোধ করতেছে ভাই তেলটা লাগবেই। যখন তেলটা দিতে যাই বাইকে দেখি 200 টাকার পরে তেলটা ট্যাঙ্কি থেকে বের হয়ে যাচ্ছে। কোনো তেলের পাম্পে মোটরসাইকেলে 500 টাকা ও ব্যক্তিগত গাড়িতে 2500 টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না। রাজধানীর তেলের পাম্পগুলোতে কয়েক কিলোমিটার দীর্ঘ অপেক্ষমান গাড়ির সারি। ঘন্টার পর ঘন্টা জ্বালানির অপেক্ষায় ভোগান্তিতে সাধারণ মানুষ ও যানবাহনের চালকেরা। সবার একটাই প্রশ্ন, কবে কাটবে এই ভোগান্তি? জয়ুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে। সরকার এখন জুন মাসের জ্বালানি মজুদের চেষ্টা করছে। শুক্রবার সকালে চট্টগ্রামের পতেঙ্গায় ইস্টার্ন রিফাইনারি পরিদর্শনের সময় তিনি একথা জানান। প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুদ রয়েছে। বিভিন্ন উৎস থেকে আরও জ্বালানি সংগ্রহের চেষ্টা করছে সরকার। ইস্টার্ন রিফাইনারিতে জ্বালানি পরিশোধন বন্ধ থাকায় পরিশোধিত জ্বালানি আমদানিতে মনোযোগ দিয়েছে সরকার। 2029 সাল থেকে ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটের কার্যক্রম শুরু হবে বলেও জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী। আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে এবং গর্বের সাথে বলতে পারি, বাংলাদেশের ইতিহাসে যেটি কখনোই হয়নি, বর্তমানে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি পরিশোধিত জ্বালানি আমাদের মজুদ রয়েছে। এবারে অন্য প্রসঙ্গ। হাম ও হামের উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে 3 জন এবং সন্দেহজনক হাম নিয়ে মারা গেছে 2 শিশু। আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত 24 ঘন্টায় নতুন করে 127 জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে 1115 জন। গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 3192 জন। তাদের মধ্যে মারা গেছে 37 জন। একই সময় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 21467 জনে, যাদের মধ্যে মারা গেছে 174 জন। এরই মধ্যে দেশের 61টি জেলায় হাম ছড়িয়েছে। এ রোগে আক্রান্ত শিশুদের 83% বয়স 5 বছরের নিচে।
এবারে হজ ফ্লাইট শুরু হচ্ছে আজ। প্রথম ফ্লাইট ঢাকা ছাড়বে রাত 12:30টায়। এর আগে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে হজ ফ্লাইট কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, এবছর ৭৮,০০০-এরও বেশি বাংলাদেশি পবিত্র হজ পালনে সৌদি আরব যাবেন। প্রথম দিনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সাউদিয়া ও ফ্লাইনাস সহ বিভিন্ন এয়ারলাইন্সের ১৩টি হজ ফ্লাইট পরিচালিত হবে। হজ যাত্রীদের সুবিধার্থে সৌদি অংশের ইমিগ্রেশন প্রক্রিয়া ঢাকাতেই সম্পন্ন করা হচ্ছে। এতে যাত্রীদের ভোগান্তি অনেকাংশে কমবে। হজ ব্যবস্থাপনায় ইতোমধ্যে সৌদি আরবে পৌঁছেছে ১৭১ সদস্যের মেডিকেল টিম। পর্যায়ক্রমে আরও ১৫০ শতাধিক চিকিৎসক ও সেবাকর্মী হজ যাত্রীদের সেবায় নিয়োজিত হবেন। গণভোটের রায় যেদিন অস্বীকার করা হয়েছে, সেদিন থেকেই দেশে নতুন ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে, এমন দাবি করলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। বলেন, কোনো আইনি জটিলতা গণরায় বাস্তবায়নে বাধা হতে পারে না। জ্বালানি তেলের সংকট সমাধানে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান শফিকুর রহমান। শুক্রবার রাজধানীর মগবাজারের একটি মিলনায়তনে জেলা আমির সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ জামায়াত ইসলামী। এতে সারা দেশের জেলা আমিরদের পাশাপাশি কেন্দ্রীয় নেতারাও অংশ নেন। সম্মেলনে বক্তারা দলকে এগিয়ে নিতে বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করেন। উঠে আসে গণভোটের রায় কার্যকরের বিষয়টিও। আপনাদের চোখটা খোলা থাকলেই জাতি ভালো থাকবে। প্রধান অতিথি জামায়াত ইসলামের আমির বলেন, গণভোটের রায় কার্যকর না হলে গণ অভ্যুত্থান কেন্দ্রিক আন্দোলন সংগ্রাম অর্থহীন হয়ে পড়বে। অতীতের ফেসিজমের চাইতে আগামীর ফেসিজম হবে আরও ভয়াবহ। যেদিন গণভোটের গণরায়কে অস্বীকার করা হয়েছে, সেদিন থেকে এই নতুন ফেসিজমের যাত্রা শুরু হয়েছে। গণভোটের রায়ও বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আইনি কোনো জটিলতা এই পথে বাধা হয়ে থাকতে পারবে না। আইন মানুষের জন্য, সংবিধান মানুষের জন্য, আইনের জন্য, সংবিধানের জন্য, মানুষ নয়। তিনি বলেন, দেশের জ্বালানি সংকট এখন স্পষ্ট, দ্রুত এর সমাধান দরকার। একদিকে কষ্ট করে ঘন্টার পর ঘন্টা হাঁপাতে হাঁপাতে তেল পাচ্ছে, আরেকদিকে তাদেরকে তেল চুর বানাচ্ছে। আর বাসঘর, কার গোয়ালঘর থেকে এখন তেলের ড্রাম উদ্ধার হচ্ছে। জনগণ এগুলো জানে না। উদুর পিণ্ডি বুদুর গাড়ে সবগুলো নিয়ে জাতির সাথে একটা লুকোচুরি চলতেছে। রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে নগ্ন রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলে এর নিন্দা জানান জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা। ডেমোক্রেটিক যত প্রতিষ্ঠান ছিল সব ধ্বংসের পায়তারা শুরু হয়ে গেছে। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন বলেছেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক মানে পৌঁছতে ব্যর্থ হলে পদে থাকতে পারবেন না ভাইস চ্যান্সেলররা। শুক্রবার দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। শিক্ষামন্ত্রী আরও বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং বিশ্ববিদ্যালয়গুলোর রিপোর্ট নিজে পর্যবেক্ষণ করছেন। প্রতিটি প্রতিষ্ঠানের কার্যক্রম বিশ্লেষণ করে আলাদা রিপোর্ট সংগ্রহ করা হচ্ছে। এছাড়া শিক্ষার মানোন্নয়নে মন্ত্রণালয়ে একটি বিশেষ সেল গঠনের কথাও জানান তিনি। পাশাপাশি স্কুল, কলেজ ও মাদ্রাসায় সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছেন বলেও জানান শিক্ষামন্ত্রী। আজকালকার দিনে স্ট্যান্ডার্ডাইজেশন হয় ইউনিভার্সিটি থ্রু দ্য রেটিংস। এই রেটিংস যে ইউনিভার্সিটি ভিসি যারা বাড়াতে পারবে তারা থাকবে। আমি ভিসি ইউনিভার্সিটি প্রশাসন দেখি কিভাবে তারা এডুকেশনকে ডেভেলপমেন্ট করে এবং এগুলির খতিয়ান আমি তৈরি করছি, এগুলি রিপোর্টিং আমি নিচ্ছি। আমি আমার মন্ত্রণালয়ের সেল বানাচ্ছি যে প্রত্যেকটি ইউনিভার্সিটি কিভাবে তাদেরকে কাজ করছে সেটা। বলে ইউজিসি তো আছেই, ইউজিসিও ওরকমই হয়ে গিয়েছে। জ্বালানি তেলের সংকটের প্রভাব পড়ছে রাজধানীর নিত্য পণ্যের বাজারে। বেশ কিছুদিন ধরে সয়াবিন তেল ও সুগন্ধি চালের দাম বাড়তি এসব পণ্যের সরবরাহ কমে গেছে। এর সঙ্গে নতুন করে বেড়েছে কয়েক ধরনের সবজির দাম। বিক্রেতারা বলছেন, সরবরাহ সংকটের কারণে দাম বেড়ে যাচ্ছে। ভোরের আলো ফুটতেই বাজারে হাঁকডাক শুরু হলেও সাধারণ মানুষের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। গ্রীষ্ম মৌসুমের সবজি বাজারে আসা শুরু হয়েছে। সাধারণত এ সময় নতুন সবজির দাম কিছুটা বেশি থাকে, আবার শীতের কিছু সবজির সরবরাহ কমায় সেগুলোর দামও বাড়তি। সবচেয়ে বেশি দাম কাঁকরোলের, প্রতি কেজি 160 থেকে 200 টাকা। বেগুন ও শসা 140 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বরবটি, পটল, করলা, চিচিঙ্গা, ঝিঙ্গে 80 টাকা থেকে 120 টাকা। প্রতিটি লাউয়ের দাম বেড়েছে অন্তত 20 টাকা। অবশ্য দাম কম রয়েছে কাঁচা মরিচ ও আলুর। যশোরের থেকে যে মালগুলো আসে
এই মালগুলোর প্রবলেম। এই লাউ 80 টাকা বেচা লাগতেছে, পটল 140 টাকা, সিম 100 টাকা, কাঁকরোল 160 টাকা, জালি কুমড়া 60 টাকা। নতুন সবজি যখন আমদানি পুরো হয় নাই সেই জন্য একটু দাম, এটা আমদানি হইলেই কইমা যাবে। প্রয়োজনীয় প্রায় সব পণ্যের দাম বাড়ায় হিমশিম খাচ্ছে নিম্ন ও মধ্যবিত্তরা। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে বাজারের দাম অনেক চড়া। প্রান্তিক পর্যায়ে যেখান থেকে জিনিস আসে ওইখানে তো দাম কম, কিন্তু এই মাঝখানে যে সাপ্লাই চেনটা ঠিক না করলে কখনোই মার্কেটের দাম কমবে না। আপনি বাজার তদারকি করবেন না বাজার করবেন, দে আর নট অনেস্ট। আমরা কেউই সন্তুষ্ট না। আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত না করে আমরা হব না। গত 2 মাসেও বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ সংকট কাটেনি। অধিকাংশ মুদি দোকানে বোতলজাত সয়াবিন তেল তেমন একটা নেই, ফলে ক্রেতারাও তাদের চাহিদা অনুসারে বোতলের সয়াবিন তেল কিনতে পারছেন না। সোয়াবিন তেল নাই বাজারে, কোনো সোয়াবিন তেলের দেয় না কোম্পানিতে। সাপ্লাই একটু শর্ট, কিন্তু ক্রেতারাই বেশি ঝামেলা করে। যার 1 লিটার দরকার সে 10 লিটার কিনতে আছে, এতেই কৃত্রিম ক্রাইসিসটা বেড়ে যাচ্ছে। বাজারে সুগন্ধি তথা পোলাওয়ের চালের দাম আরও বেড়েছে। সাধারণত জানুয়ারি ফেব্রুয়ারি মাসে সুগন্ধি চাল বাজারে আসতে শুরু করায় দাম কমে, কিন্তু এবার বেড়েছে। চিনিগুলো তো আপনার অনেক বাড়তি, অনেক। আপনার নতুন সিজনে যদি চাউল উঠে তখন আপনার 110, 60 এরকম থাকার কথা। ওই নতুন চাউলে আপনার 135, 37 টাকা, আর পুরান চাউল আপনার 45 টাকার কাছাকাছি লুজটা। প্যাকেট হলো 175 টাকা, অনেক দাম এবার। মাছের বাজারও চড়া। পহেলা বৈশাখ চলে গেলেও ইলিশের ঝাঁজ এখনো কমেনি। ইলিশ মাছে এখন মনে করেন কম পাওয়া যাচ্ছে, কিছু কিছু পয়েন্টে ধরা বন্ধ, তো ওই জন্য মাছের দাম একটু বেশি। কাঁচা ইলিশ যেটা আপনি 1 কেজি ইলিশ মাছ আপনি 3032 টাকা কেজি, আর যেটা আপনি ফ্রিজে রাখা ওইটা 2200 টাকা কেজি। তবে আগের দামে বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। গরু 800 এবং খাসি প্রতি কেজি 1300 টাকায় বিক্রি হচ্ছে। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জে নির্মাণাধীন ভবনের পানির ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে 2 নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে ফতুল্লার কাশীপুরের ভোলাইল গেদ্দার বাজার এলাকায় শাহাবুদ্দিনের ভবনে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন পটুয়াখালীর বাউফল থানার ভাংরা গ্রামের আলতাফ মৃধার ছেলে দেলোয়ার মৃধা ও গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার আব্দুর রহিমের ছেলে রানা। প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের পানির ট্যাঙ্কের সেন্টারিং খোলার কাজ চলাকালে ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের সংস্পর্শে আসেন তারা। অল্প সময়ের মধ্যে শ্বাসকষ্ট শুরু হয় এবং ঘটনাস্থলে অচেতন হয়ে পড়েন তারা। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক। লেবানন ও ইসরায়েলের 10 দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার 1 ঘন্টারও কম সময়ের মধ্যে তা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা NNA জানিয়েছে, দক্ষিণ লেবাননের খিয়াম ও দিব্বিন শহরে ইসরায়েলি গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। পাশাপাশি ওই এলাকার মেশিনগানের গুলিবর্ষণ সহ ব্যাপক সামরিক তৎপরতা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। দক্ষিণ লেবাননে একটি অ্যাম্বুলেন্স লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। এছাড়া CNN বলছে, যুদ্ধবিরতি কার্যকর হলে লেবাননের রাশায়া ও জাবাল আল শাইক অঞ্চলে ইসরায়েলি নজরদারি বিমান ব্যাপকভাবে সক্রিয় রয়েছে। লেবানন ও ইসরায়েলের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে ইরান ও পাকিস্তান। হিজবুল্লাহকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে পাকিস্তান বলছে, ইরান যুক্তরাষ্ট্রের 2য় দফার আলোচনার তারিখ এখনও চূড়ান্ত হয়নি। তবে ট্রাম্প আবারও ইরান যুদ্ধ শিগগিরই শেষ হওয়ার আশা পুনর্ব্যক্ত করেছেন। ইরানের সঙ্গে চুক্তি হলে তা স্বাক্ষরের জন্য নিজে পাকিস্তানে যাওয়ার কথাও জানান ট্রাম্প। ভারতের উত্তরপ্রদেশের নয়ডা শিল্পাঞ্চলে শ্রমিকদের কয়েকদিনের ব্যাপক বিক্ষোভ সহিংসতায় উত্তেজনা আরও বৃদ্ধি পাচ্ছে। গণগ্রেফতারের পর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও মজুরি বৈষম্য নিয়ে শ্রমিকদের অসন্তোষ এখনও কাটেনি। গত কয়েকদিন ধরে নয়ডার বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের বিক্ষোভে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে বহু শ্রমিককে আটক করলে পরিস্থিতি আংশিক নিয়ন্ত্রণে আসে। শ্রমিকদের অভিযোগ, জ্বালানি তেল ও গ্যাসের দাম বৃদ্ধিতে তাদের জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিপরীতে দীর্ঘদিন ধরে তাদের মাসিক বেতন স্থির রয়েছে। এই অসন্তোষকে আরও তীব্র করেছে প্রতিবেশী হরিয়ানা রাজ্যে শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রায় 35% বৃদ্ধি করে দেয়। উত্তরপ্রদেশ সরকার সাময়িকভাবে মজুরি বৃদ্ধির আশ্বাস দিলেও শ্রমিকদের মতে এটি কেবল পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা, স্থায়ী সমাধান নয়। এই উত্তেজনা শিল্পাঞ্চলের বাইরেও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। Stones were pelted at the company building. Suspected Pakistani links to the protest.
আগস্টে বাংলাদেশ দল যাবে অস্ট্রেলিয়াতে। তার আগে জুনে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়ান ক্রিকেট দল। সাদা বলের সিরিজ খেলবে তারা। শুক্রবার ক্রিকেট অস্ট্রেলিয়া এই সূচির কথা নিশ্চিত করেছে। 15 বছর পর প্রথমবার বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। শেষবার বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলেছিল 2011 সালে। সেবার মাইকেল ক্লার্কের দল 3-0 ব্যবধানে সাকিব আল হাসানের দলকে হারিয়েছিল। তার আগে অস্ট্রেলিয়া 2006 সালে রিকি পন্টিংয়ের নেতৃত্বে 3-0-তে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে হাবিবুল ওয়াসের দলকে হারায়। শেষ করব দীপ্তর সন্ধ্যার সংবাদ। তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। জ্বালানি তেল পেতে নির্ঘুম রাত কাটাচ্ছেন চালকরা। রাজধানী সহ দেশের অনেক ফিলিং স্টেশন বন্ধ। যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে। লেবাননের বিভিন্ন এলাকায় হামলা অব্যাহত। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ। এছাড়াও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।